আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো আমরা ইতিমধ্যে কিন্তু হিমুগল্প 24 নম্বর পর্বটি শেষ করেছি। আজকে আমরা 25 নম্বর পর্বটি পড়ব এবং 25 নম্বর পর্বতে দেখব কী হয়েছিল। আর একটা কথা না বললে নাই যে আপনারা কে কে হিমু উপন্যাসটি পড়তে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের গল্পগুলো অনেক ভালো লেগেছে। তো চলো আমরা শুরু করে দিই আজকের পর্বটি। আমরা কয়টি পর্ব শেষ করেছিলাম? ওকে, তো এটা পড়েছিলাম। এটা পড়েছিলাম ছিল। আচ্ছা, এটা হচ্ছে কাহিনী। ওকে, তো সুন্দরভাবে তোমার ম্যারেজ ডে পালিত হোক। মা, এখন কি টেলিফোন রাখতে পারি নাকি আরও কিছু বলবে? টগরের বাবা সম্পর্কে আরও ভালো কিছু বলো। তুই আমাকে টিস করে কথা বলছিস কেন? রূপা শান্ত গলায় বললো, কেন টিস করছি জানতে চাও? জানলে কিন্তু ধাক্কা মতো খাবে আর রাতে ঘুমাতে পারবে না, সারা রাত জেগে কাটাবে, প্রেশারের ওষুধ খাবে, প্রেশার কমবে না। কি বলবি কি বলবি দেখি আমার প্রেশারে কতটা বাড়ে? রূপা বলল, তোমার প্রাণপ্রিয় স্বামী একটি তরুণী মেয়ের নামে ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটে তিনি প্রায় সময় কাটান। মনে হয় তাকে বিয়ে করেছে। মেয়েটার নাম আমি বলতে পারবো না, তবে মেয়েটা এভারেজ বাঙালি মেয়ের চেয়ে লম্বা, গায়ের রং কালো, শব্দ করে হাসে। অনেকক্ষণ চুপ করে থেকে শায়লা বললেন, মেয়েটার নাম কি রেনু? আগেই তো বলেছি নাম বলতে পারবো না। তোকে কে বলেছে? কেউ বলেনি আমাকে, কেউ বলেনি মা, কেউ কিছু বলেনি। তাহলে জানলি কি করে? রূপা বলল, এই প্রসঙ্গ থাক, সরিষা বাটা দিয়ে মুরগি রান্নার রেসিপিটা দাও। শুধু সরিষা বাটা দিলেই হবে, তেল দিতে হবে না। আমার এই ধরনের তেল না দিলে চলবে, সরিষা বাটা থেকেই তেল উঠবে। শায়লা জবাব না দিয়ে টেলিফোন রেখে দিলেন। হারুন সুলতানকে নিয়ে খেতে বসেছে। রূপা খাচ্ছেন না, তার
তার নাকি শরীর খারাপ লাগছে। সে আগ্রহ নিয়ে সুলতানের খাওয়া দেখছে। সুলতান বললেন, মা, তোমার সরিষা বাটা মুরগি অসাধারণ হয়েছে। তোমাকে আমি শ্রেষ্ঠ রঙ্গরাধুনির স্বর্ণপদক দিলাম। পদকটা আমি দেব আধা ভরি সোনার মেডেল। তোমার আগামী জন্মদিনে পলক গলায় পরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। রূপা বলল, আমি মুগ্ধ, আমি আনন্দিত। পদক দিচ্ছেন সেই কারণে না চাচা, আপনি দীর্ঘ বাক্য বলেছেন এবং রিপিট করেননি এই কারণে। আপনার 18 বাড়ি যাচ্ছেন কবে? কারণ আগামীকালই যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটির একটা ব্যবস্থা না করে যেতে পারছি না। চ্যানেল আইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে, তার কিন্তু গান শুনতে রাজি হয়েছেন, সেখানেও সমস্যা। রূপা বলল, কি সমস্যা? হারুন বলেন, ওই ছেলে তো কারো সামনে গান গায় না। আমি প্রায় গায়ে পায়ে ধরতে বাকি রেখেছি। বদ ছেলে, মুখ বন্ধ। রাশেদ চিঠিতে লিখেছিল ছেলেটা অসাধারণ গান গায়। রাশেদের কথা অবশ্যই সত্য, কিন্তু গানটা শোনাতে তো হবে। রূপা বলল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তুই কি ব্যবস্থা করবি? রূপা বলল, আমার কাছে একটা ভয়েস রেকর্ডার আছে, দেখতে কলমের মতো, যেইখানে 10 মিনিট ডিজিটাল ভয়েস রেকর্ড হয়। ভয়েস রেকর্ডারে তুমি কিন্তু বাবাকে দেবে, কিভাবে চালাতে হয় শিখিয়ে দিবে, কিন্তু বাবা গোপনে ছেলের গান রেকর্ড করবে। তোমার রেকর্ড করা গান চ্যানেল আই লোকদের শোনাবে। ভয়েস রেকর্ডারের কথা কোথায় পেলি? রূপা বলল, রাশেদ সাহেব আমাকে দিয়েছিলেন। প্রকৃতির একটা খেলা। কি বাবা, তুমি লক্ষ্য করেছো? কিন্তু নামের ছেলেটি গান রেকর্ড করার জন্য প্রাকৃতিক ব্যবস্থা করে দিয়েছে। একটা ভয়েস রেকর্ডার আমার কাছে আছে। রাশেদ সাহেবের সঙ্গে কিন্তু পরিচয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই প্রকৃতির যুক্ত হয়ে পড়েছি। ন্যাশনাল ইজ প্লেইং টু গেম দ্য প্লেয়ার। হারুন বললেন, চুপ কর, জ্ঞান ঝরে ঝরে পড়ছে, গাধা টাইপের কথাবার্তা। সুলতান বললেন, ওর ভয়েস রেকর্ডার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। জমজমিয়ে বৃষ্টি নেমেছে। জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে রূপা। ঘন গাছপালার কারণে বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছে না। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ায় শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, এমন যদি হতো ছবির সঙ্গে শব্দ যোগ করার ব্যবস্থা থাকতো, তাহলে কেমন অদ্ভুত ব্যাপারটাই না হতো। ধরা যাক যে কতটা ছবি এঁকেছে ঢাকা শহরে বৃষ্টি, সেখান থেকে এই রকম শব্দ আসছে। আবার বনের বৃষ্টির ছবি থেকে আরেক রকম শব্দ। মদিনা বলল, আপা, ঘুমাইতে যাবেন না? যাব, কিছুক্ষণ বৃষ্টি দেখে তারপর ঘুমাইতে যাব। আমার মার কাছে চিঠিটা কি লিখেছেন? হ্যাঁ। চিঠি পাঠাবেন না? না, তুমি যখন যাবে হাতে নিয়ে যাবে। আমি কবে যাব? বাবার সঙ্গে কথা বলে ঠিক করব। খুব তাড়াতাড়ি পাঠাবো। তুমি শুয়ে পড়ো। মদিনা ঘুমাতে গেল না, রূপার পাশে দাঁড়িয়ে রইল। রূপা বলল, কিছু বলবে মদিনা? একটা কথা বলবো আপা। ভূতটার কথা? ভূতের আলাপ তো শেষ। আবার কেন? আপা, ভূতটাকে কি আপনি দেখেছেন? আপনার পায়ে ধরি আপা, বলেন। রূপা বলল, ঘুমাতে যাও। কথায় কথায় পায়ে ধরার কিছু নেই। মদিনা ঘুমাতে গেছে। রূপা দাঁড়িয়ে আছে জানালার পাশে। সে হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল। স্ট্রিট লাইটের সামান্য আলো আছে। ঘর অন্ধকার করার বৃষ্টি দেখা যাচ্ছে। রূপা নিজের মনে বলেছে, কবে বৃষ্টি পড়েছিল, বান এলো যে কথা। শিব ঠাকুরের বিয়ে হলো কথা। সেদিন কি এমনিতে মেঘের খাটাখানা থেকে বিচ্ছিন্ন হানা রয়েছে। রবীন্দ্রনাথের এই কবিতাটি রূপার মুখস্থ। মার কাছ থেকে শুনে শুনে রূপার পুরো কবিতা মুখস্থ হয়ে গেছে। কোন মেয়ের ঘুম পাড়াবে
তবে শায়লা কবিরটি সামান্য বদলে আবৃত্তি করতেন। কোনো ছেলে ঘুম পাড়াতে যেয়ে গানের জায়গা করতেন, কোনো মেয়েকে ঘুমাতে পাড়াতে সে নৃত্য গান। সব সন্তান মা বাবার কাছ থেকে অনেক কিছু ধার করে। রূপা ঠিক করে রেখেছে সেই মার সঙ্গে থেকে কবিতা বলে ঘুম পাড়ানোর অংশটা ধার করবে। তার বাচ্চাকে ঘুম পাড়াতে সব দিন কবিতা আবৃত্তি করবে না, সেদিন ঝড় বৃষ্টি হবে সেই দিনই করবে। আফা এখনো ঘুমাননি? মন খুব অস্থির আফা। রূপা ছোট নিঃশ্বাস ফেলে বলল, মন অস্থিরতা হওয়ার মতো তো কিছু ঘটেনি। ঠিক আছে, তোমার মন শান্ত করার ব্যবস্থা করছি। তুমি যে ভূতটাকে দেখেছো আমিও দেখতাম। সুলতান চাচাকে একদিন বলেছিলাম। সুলতান চাচা বলেছিল, আরেকবার ওই ধরনের কথা বললে থাপ্পড় খাবি। তারপর থেকে কাউকে বলিনি। ধরে নিয়েছিলাম আমার নিজেরই কোনো সমস্যা। আফা আপনারও কি আমার মতো কোনো অসুখ হতে পারে? মদিনা ফিসফিস করে বলল, রাশেদ ভাইজানের সঙ্গে আপনার যে বিবাহ হবে আপনি কি জানেন আফা? জানি। কবে জানেন? যেদিন তাকে প্রথম দেখেছি সেই দিনই জেনেছি। ত্যাগের সব জানালা কি ভালো আফা? না, ভালো না। হিসাবে এলোমেলো হয়ে যাবে। উনিও অসুস্থ হয়ে হাসপাতালে। এটা কি বুঝেছিলেন? হ্যাঁ, বুঝেও না বুঝার ভান করেছি। আমি স্বাভাবিক মেয়ে হতে চেয়েছি। মদিনা মেজোতে শোবার দরকার নেই। এসো, খাটে এসে শো। তুমি বিশেষ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছো, আমিও এসেছি। এই ক্ষমতার উৎস যদি ব্রেন টিউমার হয় তাহলে এই জিনিসটা আমারও আছে। এসো, খাটে আসো। মদিনা বিনা বাক্য খাটে উঠে এলো। তীক্ষ্ণ স্বরে প্রায় ফিসফিস করে বলল, আপনার খুব তাড়াতাড়ি রাশেদ ভাইজানের কাছে যাওয়া দরকার। রূপা বলল, আমি জানি। আর কোনো কথা না, ঘুমানোর চেষ্টা করো। ঘুম এলে বৃষ্টির শব্দ শোনো। মদিনা জেগে আছে, বৃষ্টির শব্দ শুনে। সে ঠিক করে রেখেছে রূপা আফা ঘুমাতে এলে সে একটা হাত আফার গায়ে রাখবে। আফা নিশ্চুপ, কিছু বলবে না। 3 দিন হলো রাশেদ উকিল বাড়িতেও আছে। 3 দিন হলো রাশেদ উকিল বাড়িতে আছে। একতলা পাকা দালান, বাড়ির পেছনে পুকুর, চারিদিকে জঙ্গল। এক সময় পুকুরে ঘাট বাঁধা ছিল, এখন ভেঙে পড়েছে। মূল বাড়িও ভেঙেছে। কোথাও কোথাও দেওয়াল ধসে পড়েছে। ছাদের অবস্থা ভয়াবহ। বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। একটা ঘর মোটামুটি ঠিক আছে, তবে দরজা নেই। রাশেদ টুকি দিয়ে সেখানে বিছানায় পেতেছেন। বিছানা বলতে শীতল পাটি, একটা বালিশ, হারিকেন কিনেছে 2টা। একটা দিনরাত সারাক্ষণ তার চৌকির নিচে জ্বালিয়ে রাখে, যেখানে আসতে পারে। রাশেদ ধারণা বাড়ি ভর্তি সাপ। ইটের ভাঙ্গা বাড়ি সাপের বাস ব্যবস্থার জন্য আদর্শ। তবে যেহেতু সাপের বিষক্রিয়া করছে না, সাপ অসম্ভব তাকে বিরক্ত করবে না।
সারাক্ষণ তার চোখে মুছে দাঁড়িয়ে রাখে, যেন ঘরে সাপ আসতে না পারে। রাস্তাটা ভালো না, বাড়ি ভর্তি সাপ। এতে ভাঙাচোরা সাপের কোনো বাড়ি দ্বারা ঠিক আছে, এদারা তেমন ভাঙবেনি, এদারা পানীয় ভালো, এদারা বাঁধানো অংশ বসে থাকতে আসে ভালো লাগে। তার বাবা যখন বাড়িতে থাকেন বেশিরভাগ সময় ওই জায়গায় বসে থাকেন। মন ভালো থাকলে রাশিদের সঙ্গে গল্প করতেন। ও বাবা রাশেদ, আমার দাদার অর্থ তোমার বড় বাড়ির দিন সাধক ছিলেন, এটা জানো না? সাপ কাটেছে। রাশেদ বলল, ব্যবস্থা নিচ্ছিল তাই দিয়েছি, দুটো হাড়িতে জ্বালাতে মশারি কিনবে, রাতে মশারি টানিয়ে ঘুমায়। এই বাড়িতে থাকা আমার জন্য বিশেষ প্রয়োজনটা কি? আমি একটা মিরাক্কেলের জন্য অপেক্ষা করছি। এই বাড়িতে থাকলে মিরাক্কেলটা ঘটবে, অন্য কোথাও থাকলে ঘটবে না। সে একটা জিনিসটা কি? অসম্ভব কোনো ঘটনা, যা হবার কথা না তা হওয়া। ভাত খাইবা কই? সেটা নিয়ে কোনো চিন্তা করিনি, ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা কী করবে? আম থেকে টিফিন কেরিয়ার হাতে নিয়ে ফেরেস্তা নামবে, যদি নামে সেটাও হবে একটা মিরাক্কেল। হাকিম উদ্দিন বললেন, যেতে না চাও জোর করবো না, 3 বেলা খাওয়া আমি পাঠাবো। তোমার ট্রেকালে তোমাকে দেখেছি, এখন এত বড় হয়েছ, শুনেছি বড় ডাক্তারও নাকি হইছ। আমার বেদনা আছে, ডাক্তার কবিরাজ অনেক করাইছি, ফায়দা হয় নাই। শোল বেদনায় একটি চিকিৎসা বাবা দেওয়া যাবে? রাশেদ হাসতে হাসতে বলল, আমি লোকাল ডাক্তার কোথা, রোগীর ব্যাধি ডাক্তার না, লেখাপড়ার ডাক্তার। আচ্ছা, তোমরা কি জিনিস লাগবে বলো, বাড়িতে গিয়ে পাঠাবো। ফরমাস থাকার জন্য বেগুনি অ্যাসিড চোখে রাখবা, বিরাচ্ছ। চাচা, আমার কিছু লাগবে না, শুধু যদি বইপত্র কিছু থাকে পাঠিয়ে দেবেন। আমি পড়ার কিছু নিয়ে আসিনি, রাতে কিছুক্ষণ বই না পড়লে আবার ঘুম আসে না। আমার ঘুম আসে না, বইপত্র কই পাবো? বাড়ির লেখাপড়ার কোনো কারবারই নাই। যেসব শিল্প থাকতে পারে সেসব শিল্প করবো, না করবে সাদা কাগজ পাঠাতে পারে, এটা পাবো। কাগজ কলম সবই আছে, বাড়িতে লেখাপড়া যায়, এই বাড়িতে কাগজ কলম থাকে। যাই হোক, ছাত্ররা থাকতে আসছে পূর্বে পুরুষের বিটা বাড়ি, এক উত্তরায়
তারপর আমরা ওইখানে চলে আসবো। আমি আমি ঘর ঠিক করে রাখবো। পল্লী বিদ্যুৎ লাইট দিয়েছি, মাঝে মধ্যে পাখা চলে। যে গরম পড়েছে, পাখা ছাড়া গতি নেই। রাশেদ বই পড়ার ফাঁকে ফাঁকে চিঠি লিখেছে। চিঠিতে লেখা আছে, লেখাপড়া দিন, এক লেখা ইচ্ছেন না, তিনি তুলে নিচ্ছেন। আমি পাঠানো ঢাকায় রূপাকে চিঠি লিখেছে। রাশেদের খুব ইচ্ছা দুইটি চিঠি যেন প্রতিরকম হয়, সামান্য অনেক দিনের হতে পারে, বেশি না। রূপা বাজারে কেমন আছে? আমি পালিয়ে আছি এমন জায়গায় পালিয়ে যে তুমি আমাকে খুঁজে বের করতে পারবে না। তুমি আমার জীবনে শনি গ্রহের মতো উপস্থিত হয়েছে। তবে ভয়ঙ্করভাবে আমার প্রেমে পড়েছ, এটা আমি জানি। ভালোবাসার ব্যাপারটা হাততালির মতো, দুইটা হাত লাগে, এক হাত তালি বাজে না, অর্থাৎ কোনো ভালোবাসা হয় না। তুমি কি জানো, আমার প্রতিটি দুঃসময়ে তুমি থাকো। রূপা, ঢাকা কেমন আছেন? আমি পালিয়ে আছি, এমন এক জায়গায় আছি যে একটু চেষ্টা করলে আপনাকে খুঁজে বের করতে পারবে। আপনি আমার জীবনে দেবদত্তর মতো এসেছেন। আমি ভয়াবহভাবে আপনার প্রেমে পড়েছি, এটা আপনি জানেন না। ভালোবাসার ব্যাপারটা চৈতের মতো, দুইটা হাত লাগিয়ে একটাকে তালি পাবে না, অর্থাৎ একজন ভালোবাসা হয় না। আপনি কি জানেন, আপনার প্রায় স্বপ্ন দেখি, এদের অধীর করে লেখা যায় না, সময় লাগে। রাশেদ সময় নিচ্ছেন, দুটো চিঠি কোনটা সে পাঠাবে না, তারপর আগ্রহ করে চিঠি লিখেছে তাও জানে না।